অত চিন্তা করে লাভ নেই, এটা প্লেন বাস না যে সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। মুখ বাঁকিয়ে বলল। থ্যাংক ইউ মনে করিয়ে দেবার জন্য। আপনি না বললে আমি তো ভেবেছিলাম এটা ঠেলা গাড়ি। জুভান কিছু না বলে মৃদু হাসল। একটু পর এয়ার হোস্টেস এসে ঐশীকে বলল, ম্যাম প্লিজ টেক ইউর সিট। ঐশী অসহায় চোখে চারপাশে তাকিয়ে ছট করে বসল জুভানের পাশে। জুভান ঐশীর এমন শব্দ করে বসা থেকে ভ্রু কুঁচকাল। ঐশী প্লেনে অনেক ভয় পায় ছোটবেলা থেকে। একবার ঘুরতে যাওয়ার সময় ওর বাবা প্লেনের টিকিট কেটেছিলেন, কিন্তু ঐশীর জেদ দেখে সেই টিকিট ক্যান্সেল করে বাসের টিকিট কাটতে হয়েছে। সেই ভয় এখনো কাটেনি। প্লেন টেক অফ করা শুরু করলো। ঐশী ভয়ে একদম সেটিয়ে বসলো সিটের সাথে। প্লেন একটু নড়তেই ঐশী জোরে খামচে ধরল জুভানের হাত। জুভান হঠাৎ পাওয়া ব্যথায় উফ করে উঠল। ঐশীর দিকে রাগী চোখে তাকাতেই ঐশীর ভীত সন্ত্রস্ত মুখ ভেসে উঠল। জুভানের রাগ সেখানেই পানি হয়ে গেল। মুচকি হেসে ঐশীর দিকে ফিরল, বলল, মিস রণচণ্ডী। ঐশী এই ডাক শুনে কড়া চোখে তার দিকে তাকালো, বলল, কে রণচণ্ডী? জুভান চারপাশে একবার তাকিয়ে ঐশীর দিকে তাকালো, বলল, আমার পাশে তুমি ছাড়া কি আর কেউ আছে? ঐশী জোরে এক হাঁপ ছাড়ল। জুভানের খোঁচা মেরে কথা বলাটা শোধ সমেত ফিরিয়ে দিতে বলল, আছে তো আপনার ভূত, যেটা এখন আপনার মাথায় চড়ে আছে যত সব। বলেই ঐশীর সামনে তাকালো। ততক্ষণে প্লেন ছেড়ে আকাশে ভেসে বেড়াচ্ছে। ঐশীর ভয় অনেকটাই কমে গেছে। হুট করেই ঐশীর কিছু একটা মনে পড়ল। ও জুভানের দিকে ফিরে বলল, আপনি এসব কথা মাইন্ড ডিস্ট্রাক্ট করার জন্য বলছেন তাই না? জুভান কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। গলা হালকা ছেড়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, হাউ ফানি, তোমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট করা ছাড়া আমার আরো অনেক কাজ আছে, সো নিজেকে এত ইম্পর্টেন্স দিয়ে লাভ নেই। ঐশী হাসল। যা বুঝার বুঝে ফেলেছে ও। জুভান প্লেনে উঠে মাস্ক খুলে ফেলেছে। কালো জ্যাকেটটা হাত দিয়ে পিছনে ঠেলে দিয়ে সিটে হেলান দিয়ে বসলো। ঐশী আশেপাশে তাকিয়ে লোকজন দেখছে। হঠাৎ শুনতে পেল এক মেয়ে জুভানের দিকে আঙ্গুল তুলে কিছু একটা বলছে পাশের জনকে। ঐশী ভ্রু কুঁচকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো মেয়েটার কথা, কিন্তু লাভ বিশেষ হলো না। কিন্তু অবাক হলো যখন মেয়েটা সিট থেকে উঠে জুভানের পাশে এসে দাঁড়ালো। মেয়েটা ওদের পাশে দাঁড়িয়ে আপ্লুত গলায় বলল, এক্সকিউজ মি। জুভান কান থেকে ইয়ারপড খুলে পাশে তাকালো। মেয়েটা খুশিতে প্রায় লাফাতে লাফাতে বলল, ওয়ান অটোগ্রাফ প্লিজ প্লিজ প্লিজ। জুভান মৃদু হাসলো। মেয়েটার কাছ থেকে নোটবুক নিয়ে বাম হাতে সাইন করে দিল। মেয়েটা নোটবুক হাতে নিয়ে বলতে লাগলো, আই এম ইউর বিগ ফ্যান স্যার। আপনার গান আমার অনেক পছন্দ, সাথে আপনাকেও। ঐশী হতবাক হয়ে মেয়েটার দিকে তাকালো। এমন নির্লজ্জের মতো ভালো লাগে কথাটা কিভাবে বলল ভেবে পেল না ও। জুভান মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, থ্যাঙ্কস। মেয়েটা আরো কিছু বলতে যাবে তার আগেই জুভান বলল, ওকে ওকে বাই। মেয়েটা চলে গেলে জুভান জোরে এক হাঁপ ছাড়ল। এতক্ষণ ধরে মেকি হাসি হেসে সে বড়ই ক্লান্ত। এই জন্যই সবসময় মাস্ক পরে থাকে, না হলে যেখানে সেখানে এসব ফ্যান নামক অপদার্থদের খপ্পরে পড়তে। আর এদের সাথে একটু উলটপালট কথা বললেই সেটা নিউজ হয়ে যায়। রাবিশ। ঐশী মেয়েটার যাওয়ার দিকে এক ঝলক তাকিয়ে আবারও জুভানের দিকে তাকালো। উত্তেজিত হয়ে বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। জুভান কানে ইয়ারপড লাগাতে লাগাতে বলল, এই যে আপনার কাছে সবাই অটোগ্রাফ নিতে আসে, আপনার অনেক ভালো লাগে তাই না? জুভান ভ্রু কুঁচকে নিল। না লাগে না। কেন কেন? হঠাৎ এসব বিরক্ত লাগে। ঐশী সিটে গা এলিয়ে দিয়ে বলল, আমার খুব ভালো লাগে জানেন। মাঝে মধ্যে মনে হয় আমার কাছে যদি কেউ অটোগ্রাফ চাইতে আসতো খুব মজা হতো তাই না? সেলিব্রিটি সেলিব্রিটি ফিল আসে। সো অ্যামেজিং ইউ নো। জুভান ঐশীর পুলকিত চোখের দিকে তাকিয়ে আছে অপলক। একটা জিনিস লক্ষ্য করল সে, ঐশী যখন খুব খুশি হয় তখন তার চোখ দুটি ছোট ছোট হয়ে যায়। মুখের চারপাশে খুব সুন্দর স্মাইল লাইন পড়ে। জুভান গালে হাত রেখে তাকিয়ে আছে ঐশীর দিকে। ঐশী অনবরত কথা বলাই মগ্ন, তার এসবে খেয়াল নেই। জুভান চোখের পলক ফেলা বিনা ঐশীর মুখে পানে চেয়ে আছে। তখন ঐশীকে দেখতে কোনো মায়া রাজ্যের অধিপতি মনে হয়, যার চোখে মুখে মায়ার নিদারুণ সম্ভার। তবে কি সেই রণচণ্ডী মেয়ের প্রেমে পড়েছে? যখন ঐশী ওর আশেপাশে থাকে তখন এমন মনে হয় তাতেই মত্ত হয়ে থাকুক।
আর চোখে তাকে দেখে বুকে জ্বালাময় কাঁপন ধরুক, ঝলসে যাক অবাধ্য চোখ জোড়া। জুভান বুঝতে পারে সে প্রেমে পড়েছে, মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছে এই মেয়েকে, যার মায়ার শুধু আজীবনেও কেটে ফেলা সম্ভব না। জুভান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ঐশীর পানে। আকাশে কুঞ্জ মেঘের ভেলা পেরিয়ে প্লেন এসে নামলো মাটিতে। একজন একজন করে নেমে পড়ল সবাই প্লেন থেকে। জুভানের কাঁধে একটা ব্যাগ আর ঐশী লাগেজ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। জুভানের জন্য অপেক্ষা করছিল শাহাদাত আর ওর দুজন বডিগার্ড। জুভান আর ঐশীকে আসতে দেখে ওরা তিনজন এগিয়ে এলো ওদের দিকে। ঐশী আশেপাশে তাকিয়ে হাঁটছিল আর নখ কাটছিল দাঁত দিয়ে। তপ্ত দুপুর, সূর্য একদম মাথার উপরে উত্তাপ ছড়াচ্ছে। জুভানের গরম লাগছিল, তাই সে মাস্ক খুলে ফেলে দিল। কিন্তু এতেই ঘটল বিপত্তি। একদল লোক ওকে দেখে দৌড়ে এলো ওর কাছে। মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল এয়ারপোর্টে। জুভানের এইসব দেখে কিছুটা রাগ লাগলো। সারাদিন জার্নি করে মন মেজাজ একটুও ভালো নেই, তার মধ্যে এসব। তবুও সে হাসি মুখে ওদের কয়েকজনকে অটোগ্রাফ দিল, বাকিদেরকে বডিগার্ড সামলে নিল। ঐশী একপাশে দাঁড়িয়ে চোখ বড় বড় করে এদের কাজ দেখছিল। এতদিন টিভিতে মুভিতে এসব দেখত, আজ তো সরাসরি। তবে ঐশীর ভালো লাগছে। জুভান ভিড়ের মধ্যে মাথা উঁচু করে একবার ঐশীকে খুঁজল। বেশ খানিক তাকানোর পর আচমকা ঐশীর দেখা মিলল একটা ছাউনির নিচে। জুভান ঐশীকে কিছু একটা ইশারা করে, কিন্তু ঐশী বুঝতে পারল না। ভ্রু কুঁচকে হাত নাড়ালো ও। জুভান অধৈর্য হয়ে শাহাদাতকে ফিসফিস করে বলল, ঐশীকে গাড়িতে তোলো, যাও। শাহাদাত সব কিছু সামাল কিন্তু স্যার আপনি একা। আমি যেটা বলেছি সেটাই করো, নো মোর ওয়ার্ডস। শাহাদাত অযথায় দাঁত কেলিয়ে ভিড় থেকে বেরিয়ে গেল। ঐশীর পাশে এসে দাঁড়িয়ে বলল, ঐশী? ঐশী ভিড় থেকে চোখ সরিয়ে শাহাদাতের দিকে তাকালো। চোখ দিয়ে কি জিজ্ঞেস করলো। শাহাদাত বলল, স্যার তোমাকে গাড়িতে উঠতে বলেছেন। ঐশী তড়িঘড়ি করে বলল, না না চাচা, আমি চলে যাব ট্যাক্সি করে বাসায়, স্যারের গাড়ি লাগবে না। ঐশী জেদ করো না, স্যার জানলে বকবেন আমায়, চলো আমার সাথে। আরে চাচা আপনি চিন্তা করবেন না, আমি স্যারকে ফোন করে জানিয়ে দিব, এখন আসছি। শাহাদাত আরো কিছু বলবে তার আগেই ঐশী ওনাকে সালাম দিয়ে লাগেজে হাতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেল। সর্বশেষে ভিড় সামলে জুভান গাড়িতে উঠল। গাড়িতে উঠেই ঐশীকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে ফেলল। কপালে সরু ভাঁজ ফেলে শাহাদাতকে জিজ্ঞেস করল, ঐশী কই? শাহাদাত মিনমিনিয়ে বলল, স্যার ঐশীকে আসতে বলেছিলাম, কিন্তু ও মানা করে একাই চলে গেছে বাসায়। জুভানের প্রচন্ড রাগ লাগলো, দাঁতে দাঁত চেপে বলল, আবার কথা বলনি ওকে? আর বলেছি স্যার, বলেছে আপনাকে ফোন করে জানিয়ে দেবে। জুভান কোনো উত্তর করল না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই ফুঁসছে ও। ওর বলার সত্ত্বেও কি করে ঐশী একা একা চলে গেল? এত সাহস! জুভান ফোন বের করে অযথায় স্ক্রল করতে লাগলো। মুঠোফোনের স্ক্রিনের উপর আঙ্গুলগুলো স্বাভাবিকের চেয়ে একটু বেশি দ্রুত গতিতে চলছে। শাহাদাত সেদিকে এক ঝলক তাকিয়ে মনে মনে বিড়বিড় করল, ঐশী আজ তোমার কপালে শনি নাচছে। ইয়া আল্লাহ! আজ শুক্রবার, ঐশীর ছুটির দিন। ঘড়ির কাঁটা যখন 10-এর কাছাকাছি ঘুরছে তখন ঐশীর অ্যালার্ম বেজে উঠল। সব সময়ের মতো ঘুম কাতুরে ঐশী অ্যালার্ম অফ করে কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে পড়ল। একটু পর ঐশীর ফোন বেজে উঠল। ঐশী চোখ বন্ধ করে বালিশের পাশ থেকে ফোন নিয়ে কানে লাগালো। ঘুমো ঘুমো কণ্ঠে হ্যালো বলতেই ওপাশ থেকে কিছুটা কড়া সুরে জুভান বলল, কোথায় আপনি? ঐশী জুভানের কণ্ঠ শুনতেই ধরপড়িয়ে ঘুম থেকে উঠে বসল। কপালের সামনে পড়ে থাকা চুলগুলো কানে গুজে দিতে দিতে বলল, বাসায় আমি। কেন স্যার, কিছু কি হয়েছে? না, এখনো কিছু হয়নি, তবে এবার হবে। কাল এয়ারপোর্ট থেকে বেরিয়ে পাইনি কেন তোমায়? ঐশী মিনমিনিয়ে বলল, আসলে স্যার আমি একা একাই বাসায় চলে এসেছিলাম, তাই আর কি। ঐশীকে থামিয়ে জুভান বলে উঠল, এসেছো ভালো কথা, আমাকে জানিয়ে এসেছো। আর তুমি সেই কাজ করছো? ঐশী এবার চিহুব্বা কাটল। বাসায় ফিরে একদম ভুলে গেছিল ফোন করার ব্যাপারটা। ঐশী ঢোক গিলে বলল, আসলে আমি শাট আপ ঐশী, তুমি আমার আন্ডারে চাকরি করো, কিন্তু যাওয়ার আগে আমার পারমিশন নিয়ে নাওনি। এটাই তোমার প্রফেশনালিজম? হ্যাঁ, টেল মি। উফ, জ্ঞান দিচ্ছে। ঐশী একটা হাফ ছেড়ে দিয়ে বলল, সরি স্যার। পার্টির কথা শুনে ঐশী বিরক্ত লাগল। কোনো রূপ বারণ না করে বলল, ওকে স্যার, আমি পৌঁছে যাব। অতপর কিছুক্ষণ কেটে গেল নীরবতায়। নিঃশ্বাসের শব্দ কতটা মধুর হতে পারে সেটা জুভান এখন উপলব্ধি করতে পারছে।
ফোন কানে নিয়ে জানালার পাশে এসে দাঁড়ালো ও। দূরে একটা কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো। তার এক উষ্ণ নিঃশ্বাস আমার জ্বলন্ত রাগকেও ঠান্ডা করার ক্ষমতা রাখে। অদ্ভুত। জুভানকে চুপ থাকতে দেখে ঐশী ফোন কানে রেখে ভ্রু কুঁচকে নিল। গলা ঝেড়ে বলল, স্যার ফোন রাখবো? জুভান কিছুটা থতমত খেয়ে বলল। তড়িঘড়ি করে কিছু না বলেই ফোন কেটে দিল সে। ঐশী বোকা বনে গেল। ফোন হাতে নিয়ে চিন্তা করল। ওনার আবার কি হলো? স্ট্রেঞ্জ। আকাশের রং এখন লালাভো কালো। রিসোর্ট মুখরিত হয়ে আছে নানা ধরনের গানের সুরে। জুভান একপাশে দাঁড়িয়ে দুজন লোকের সাথে কথা বলছে। তিনজনের হাতে কোল্ড ড্রিঙ্কস। জুভান কথা বলার ফাঁকে ফাঁকে বারবার ঘড়ি দেখছে। ঐশী এখনো এসে পৌঁছয়নি রিসোর্টে। এই মেয়েটা সময়ের কোনো তোয়াক্কাই করে না, সব সময় লেট। জুভান এসব ভেবে যখন লোকগুলোর সাথে কথা বলায় রিসোর্টের ফটক দিয়ে প্রবেশ করলো। পরনে সাদা রঙের লেহেঙ্গা। ঐশী দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে ওর উপর গোলাপের লাল পাপড়ি ছিটিয়ে দেওয়া হলো। ঐশী চমকে উঠল। দুহাত দুদিকে ছড়িয়ে ভিজে উঠল রক্তিম পাপড়ির বৃষ্টিতে। জুভান দূরে দাঁড়িয়ে ঐশীর কার্যকলাপ দেখল। চোখ থমকালো হাজারবার। ওকে দেখে মনে হচ্ছে সাদা মেঘের চাদরে জড়ানো এক মেঘবালিকা। ঐশীর মুখের হাসি দেখে জুভানের ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়ে গেল। এই মেয়েটা কি অদ্ভুত, সামান্য কিছুতেই অসামান্য খুশি হয়। এত সাধারণ কেন এই মেয়েটা? তার এই সাধারণ ব্যবহারই জুভানকে ওর দিকে আকৃষ্ট করে। এক মিষ্টি খোরে আচ্ছন্ন করে ফেলে তাকে। জুভানকে অন্যমনস্ক দেখে পাশ থেকে একটা লোক ডাক দেয়। জুভানের ধ্যান ভ্রষ্ট হয়। অপ্রস্তুত হয়ে তাকায় আবার লোকের দিকে। ঠোঁট কথা বললেও অবাধ্য চোখ বারবার তার একান্ত ব্যক্তিগত মেঘবালিকা। ঐশী রিসোর্টের একপাশে এসে দাঁড়ায়। একজন ওয়েটারের কাছে ড্রিঙ্কস দিয়ে যায়। ঐশী ড্রিঙ্কস খেতে খেতে চারিপাশে তাকায়। খুব বিরক্ত লাগছে এখানে ওর। অনেকক্ষণ ধরে দুটো ছেলে ঐশীর দিকে নজর রাখছে। ঐশীর দিকে তাকিয়ে একজন আরেকজনকে বলল, ভাই কি খাসা মাল, তাই না? একদম। পড়াতে পারলে আজকের রাতের ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। উফ। ঐশীর মাথা কেন যেন ঘুরছে। চোখের সামনে লাল নীল প্রজাপতি দেখছে। ভ্রম নাকি? ঐশীর চোখ পিটপিট করে তাকালো। এবার তো আরো ভয়ঙ্কর। ঐশীর সামনে বেলুন উঠছে, এক এক বেলুনের হরেক রং। ঐশী বেলুনগুলো হাত দিয়ে ছুঁতে চাইল, কিন্তু পারল না। ঐশী বুকে হাত গুটিয়ে মুখ ফুলিয়ে তাকালো বেলুনগুলোর দিকে। পচা বেলুন। ঠিক তখন ঐশীর পাশে এসে দাঁড়ালো ছেলেগুলো। ঐশীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, হেই কিউট। বড় করে ওদের চোখ বড় বড় করে ওদের দিকে তাকালো, বলল। ছেলেগুলো ঐশীর কথা শুনে অবাক হলো, তাও হাসি মুখে বলল, কে আবার তুমি? সে কে? ছেলেগুলোর অবাক করা প্রশ্নে ঐশী খিলখিল করে হেসে উঠল। হেলে দুলে বলল, সে খুব বড় মানুষ। সবাই তার কাছে ওটাকে কে যেন বলে অটোগ্রাফ নিতে আসে। ছেলেগুলো একে অপরের মুখের দিকে তাকালো। এই মেয়েটা যে নেশা করেছে সেটা তাদের বুঝতে বাকি নেই। এবার মেয়েটার পরিণতি ভেবেই ছেলেগুলো হাসলো। ঐশীর দিকে তাকিয়ে বলল, তুমি যাবে তোমার স্যারের কাছে? ঐশী ক্লাসের বাকি ড্রিঙ্কসটুকু একদমই গিলে ফেলল। তারপর বলল, না, আমি যাব না, আমি ড্রিঙ্কস খাবো। ও তুমি ড্রিঙ্ক খাবে? তাহলে চলো আমাদের সাথে, অনেক ড্রিঙ্ক দিব তোমায়, চলো। ছেলেগুলো ঐশীর উত্তরের অপেক্ষা না করে ওকে ধরে নিয়ে যেতে লাগলো তাদের আস্থানায়। নেশাই বোধ ঐশী এসব ঘূর্ণাক্ষরেও টের পেল না। সেও হেলে দুলে তাল মেলাতে লাগলো ওদের পায়ের সাথে। অন্ধকার এক রুম। কাঠের জানালা থেকে একটু আলো ছিটকে পড়ছিল রুমের ভেতরে, কিন্তু সচেতনতার জন্য ছেলেগুলো জানালাটা আটকে দিল। ঐশী রুমের এক কর্নারে বসে আছে হাঁটু গেড়ে। পরনের সাদা লেহেঙ্গায় ধুলো বালি জমে আটোসাটো হয়ে আছে। ঐশীর অনেক ঘুম পাচ্ছে। ঘুমের কারণে চোখ মেলে রাখাই দায়। তাও ঐশী চোখ পিটপিট করে বলল, আমি ড্রিঙ্কস খাবো না, বাসায় যাবো। আমি বাসায় বিড়বিড় করে আর কি যেন বলল, বুঝতে পারল না কেউ। ছেলেগুলো সব দিক আটকে দিয়ে এগিয়ে যেতে লাগলো ঐশীর দিকে। মাতাল ঐশী নিজের মধ্যে নেই, তাও হাত দিয়ে আটকানোর চেষ্টা করলো ওদের, তবে সক্ষম হলো না। ছেলেগুলো ঐশীর পাশে দাঁড়িয়ে জোর করে ওকে দাঁড় করালো। দাঁড়িয়ে থাকা ঐশী হেলে তুলে আবারও পড়ে যেতে নিলে ছেলেগুলো খুব বিশ্রী হাতে ওকে আটকে নেয়। কোমরে রাখা হাত ঐশী জোর করে ছাড়াতে ছাড়াতে বিড়বিড় করলো, খবরদার অসভ্যতামি করবেন না। ছেলেগুলো হাসলো। সেই বিশ্রী হাসির শব্দ ঐশীর কানে যেতেই শিউরে উঠল সে।
নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল। বাসায় যাব আমি, বাসায় যাব, ছাড়ো আমায়। ছেলেগুলো ঐশীকে নিচের দিকে টেনে বলল। যাবে তো বাসায়? আজ সারা রাত আমাদের সাথে থেকে কালকে সকালে বাসায় চলে যাবে তুমি। এখন আসো, আমাদের কাছে আসো। ক্লান্ত ঐশী চোখ বেটে নিয়ে ছাড়ো আমায়, ছাড়ো। ধস্তাধস্তির এক পর্যায়ে একটা ছেলে ঐশীর লেহেঙ্গার টপসের পিছনের ফিতে ছিঁড়ে ফেলল। ঐশী যেন ছটকা খেল, বাম হাত দিয়ে পিছন দিকটা ঢাকতে ঢাকতে বলল, আমার ড্রেস। এই কি করছো তোমরা? ছাড়ো। ছেলেগুলো এবার যেন আরো হিংস্র হয়ে উঠল। ঐশী লেহেঙ্গার হাতা টান দিয়ে ছিঁড়ে ফেলল। ঐশী নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু জোয়ান ছেলেগুলোর সাথে সে মাতাল এক মেয়ে পেরে উঠছে না। জোভান প্রায় অনেকক্ষণ হলো ঐশীকে খুঁজে যাচ্ছে। পার্টিতে আসার পর ব্যস্ত থাকায় ঐশীর খবর নিতে পারেনি ও, কিন্তু ফ্রি হবার পর প্রায় 1 ঘন্টা যাবৎ ঐশীকে হন্যে হয়ে খুঁজেছে। সম্পূর্ণ রিসোর্ট উত্থাল পাত্তাল করে ফেলেছে, কিন্তু কোথাও ওর দেখা নেই। জোভান এক জায়গায় দাঁড়িয়ে পড়ল, কোমরে ডান হাত দিয়ে বাম হাত দিয়ে কপাল চুলকালো। বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে ওর। এমন একটা অচেনা জায়গায় ঐশী নিখোঁজ, এর থেকে ভয়ঙ্কর খবর আর কি হতে পারে? জোভানের পাশ দিয়ে একটা ওয়েটার গেলে জোভান জলদি ওকে থামিয়ে নেয়। ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলো, হেই, একটু আগে এখানে একটা মেয়ে ছিল, সাদা লেহেঙ্গা পরা, দেখেছো তাকে? ওয়েটার ভ্রু কুচকে কিছুক্ষণ ভাবল, তারপর জোভানকে চিন্তায় ফেলে দিয়ে না বোধক উত্তর দিল। জোভান অসহায়ভাবে একটা নিঃশ্বাস ছেড়ে আবারও দৌড় লাগালো। এত রাতে কোথায় গেল এই মেয়ে? জোভান দৌড়াচ্ছে আর চারপাশে তাকাচ্ছে, কিন্তু কোথাও নেই ও। জোভানের কপাল ধরধর করে কামছে। সে নিজেকে সামলে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমে দরজা খুলতেই একটা পুরনো ঘর থেকে মৃদু চিৎকার ওর কানে আসলো। জোভান থমকে গেল, স্থির হয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো সেই আওয়াজ, কিন্তু এবার কোনো আওয়াজ আসলো না। কিন্তু জোভান থেমে গেল না, জলদি পা বাড়ালো সেই পুরনো রুমের দিকে। দরজা ভেতর থেকে আটকানো। জোভান ভয়ে রীতিমতো ঘামছে। মনে মনে একটাই প্রার্থনা করছে তার মেঘবালিকা যেখানেই থাকুক, সেফ থাকুক। জোভান দরজা ধাক্কা দিতে গেলেও থেমে গেল। কোনো বাছবিচার না করে এক ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলল সে। কিন্তু তার পর যা দেখলো তাতেও সম্পূর্ণ থমকে গেল। ঐশীর সাথে দুজন ছেলে রীতিমতো জোর জবরদস্তি করছে। তারা নিজেদের কামনা মেটাতে এতটাই ব্যস্ত ছিল যে দরজা ভাঙার শব্দ তাদের কানে যায়নি। এসব দেখে জোভানের দাঁত কিরমির করে উঠল। হাত মুষ্টিবদ্ধ করে রক্তলাল চোখে এগিয়ে গেল ওদের দিকে। সঙ্গে সঙ্গে দুজন ছেলেকে নাক বরাবর পরপর 3টি ঘুষি দিয়ে মাটিতে শুইয়ে দিল তাদের। নাক থেকে গড়গড় করে রক্ত ঝরছে ওদের। জোভানের এসব দেখেও মায়া লাগলো না। সে আর নিজের মাঝে নেই, ক্রমাগত লাথি দিতে লাগলো ওদের শরীরে। ছেলেগুলোর আর উঠে দাঁড়ানোর শক্তি নেই, মাটিতে শুয়ে কাতরাতে লাগলো ওর। জোভান পাগলের মতো এদের মারতে লাগলো আর চিৎকার করে বলল, শালা জানোয়ারের বাচ্চা, তোদের সাহসী করা হয় আমার জিনিসের দিকে হাত বাড়ানোর? শি ইজ মাই গার্ল, বুঝেছিস? আজ তোদের 2 হাত আমি ভেঙেই ফেলবো। জোভান রাগে এক পা দিয়ে আটকে ধরল ছেলের হাত। ছেলেগুলো ছটফট করতে লাগলো, বারবার মাপ চাইতে লাগলো জোভানের কাছে। জোভান এদের মারতে মারতে চোখ গেল ঐশীর দিকে। ঐশী একপাশে অনুভূতি শূন্যভাবে দাঁড়িয়ে আছে, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে অবিরাম। জোভানের বুক ধক করে উঠল। ছেলেগুলোর হাত ছেড়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ঐশীর দিকে। ঐশীর সামনে। ভয় পেও না, আমি আছি না, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না। ঐশী কান্না ভেজা চোখে জোভানের দিকে তাকালো। ঐশীর চোখের দিকে তাকিয়ে জোভান আশ্বাস দিল। হঠাৎ ওর চোখ গেল ঐশীর জামার দিকে। জায়গায় জায়গায় ছেঁড়া ওর লেহেঙ্গা। জোভানের চোয়াল শক্ত হয়ে গেল। নিজের গায়ের জ্যাকেট খুলে ঐশীর দিকে এগিয়ে বলল, পড়ে নাও। ঐশী যেন নিজের মাঝে নেই, তার নেশা এখনো কাটেনি। সে শরীর ছেড়ে দিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে আছে নিজ জায়গায়। জোভান এসব দেখে নিজেই জ্যাকেটটা পরিয়ে দিল ঐশীকে। ঐশীর হাত ধরে বেরিয়ে গেল সে ঘর থেকে। ওরা বেরোনোর সময় পার্টির সবাই অবাক হয়ে দেখলো ওদেরকে। কেউ কেউ ভিডিও করতে চেয়েছিল, কিন্তু জোভান তখন এক ঝাঁক লোকের সামনে চিৎকার করে বলেছে, আজকের ঘটনা যদি কোথাও লিক হয় তাহলে আই সোয়ার আমি সেই চ্যানেল চিরকালের জন্য বন্ধ করে দেব, অ্যান্ড আই মিন ইট। নিস্তব্ধ কুঠির। সুবিশাল বাড়ির গেটের সামনে নেম প্লেট জলজল করছে এই নাম। জোভান ঐশীকে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করল। লেবু পানি খাইয়ে ঐশীর নেশা বেশ খানিকটা কাটিয়ে দিয়েছে জোভান। ঐশী এখন ক্লান্ত শরীরে মাথা নুইয়ে বিছানায় বসে আছে।
শরীর এখনো মৃদুমন্দ কাঁপছে। একটু আগের দেখা ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে যেন জলজল করে ভাসছে ওর। জুভান সার্ভেন্টকে বেসিন পরিষ্কার করতে বলে ঐশীর পাশে এসে বসল। ঐশীর ওর দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, তোমার ড্রেস। ঐশী কিছু না ভেবেই ব্যাগটা নিজের হাতে নিল। জুভান ঐশীর দিকে গভীর দৃষ্টিতে তাকালো। ঠোঁট ফেটে চৌচির হয়ে আছে ওর। জুভান মিহি আওয়াজে বলল, পানি খাবে? ঐশী ডানে মাথা নাড়ল, যার অর্থ পানি খাবে সে। জুভান এগিয়ে গেল টি টেবিলের দিকে। গ্লাসের উপর থেকে প্রোটেক্টর সরিয়ে গ্লাসটা এগিয়ে দিল ঐশীর দিকে। ঐশী জুভানের হাত থেকে ছো মেরে গ্লাস নিয়ে একদমে পুরো পানি সাবার করে দিল। জুভান ঐশীর এমন অবস্থা দেখে ভ্রু কুঁচকে বলল, আরো? ঐশী সম্মতি দিল। জুভান মুচকি হেসে ঐশীর দিকে পানির বোতল এগিয়ে দিল। ঐশী বোতল হাতে নিয়ে 3 ঢোকে অর্ধেক পানি শেষ করে ফেলল। জুভানের দিকে বোতলে এগিয়ে দিয়ে হাত দিয়ে ঠোঁট মুছল। জুভান কিছুটা অবাক হলেও মুখে প্রকাশ করল না। বোতলটা জায়গায় রেখে দিয়ে বলল, শাওয়ার নিয়ে আসো, আমি ডিনার রেডি করছি। ঐশী হ্যাঁ না কিছু না বলে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। জুভান ফুস করে এক নিঃশ্বাস ছেড়ে বলল, স্ট্রেঞ্জ। জুভান নিচে গিয়ে সকল সার্ভেন্টকে ডাক দিল। সবাই এক জায়গায় জড়ো হলে জুভান পায়চারি করতে করতে বলল, আজকে সকল আনহেলদি ফুড বানানো হবে, লাইক মাটন, কাবাব, পোলাও, কোরমা অ্যান্ড ফাইনালি চিকেন। ইজ দ্যাট ক্লিয়ার? সার্ভেন্ট সবাই মাথা নিচু করে সম্মতি দিল। জুভান নিজের রুমে চলে যেতে নিলে আবারও ফিরে তাকালো। ওদের দিকে এক ঝলক চোখ বুলিয়ে বলল, আজ কোনো ফিমেল সার্ভেন্ট আসেনি? একজন বয়স্ক লোক মাথা নেড়ে না বোধক উত্তর দিল। জুভান ভ্রু কুঁচকে তাকিয়ে নিচের রুমের দিকে পা বাড়ালো। ঐশীর রুম ক্রস করতেই জুভান থেমে গেল। মাথা ঘুরিয়ে ঐশীর রুমের দিকে তাকালো। ঐশী আয়নায় দাঁড়িয়ে জামার পিছনের ফিতা লাগানোর চেষ্টা করছে। চোখে মুখে বিরক্তি তার। বিড়বিড় করে বলছে, এই সুতোর জামা ছাড়া আর কোনো জামা ছিল না মার্কেটে। ঐশী হাত দিয়ে যথাসম্ভব চেষ্টা করছে ফিতে লাগানোর। জুভান এসব দেখে হাসল। পাগল মেয়ে। জুভান দরজায় হালকা করে ঠোকা দিল। ঐশী হুড়মুড়িয়ে ফিরে জুভানকে নিয়ে জলদি ড্রেসিং টেবিলের উপর থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো। জুভানের দিকে সরু চোখে তাকিয়ে মিনমিনিয়ে বলল, আপনি? জুভান জিন্সের পকেটে দুনো হাত ঢুকিয়ে রুমে প্রবেশ করল। মৃদু হেসে বলল, এই ড্রেস আমি না, শাহাদা চাচা এনেছেন। বয়স্ক মানুষ অত সব বোঝেন না, তাই তোমার ভাষ্য মতে এই সুতোর জামা নিয়ে এসেছেন। বলেই জুভান ফিক করে হেসে উঠল। ঐশী এসব শুনে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। জুভান ঐশীর দিকে তাকিয়ে নরম গলায় বলল, আজ কোনো ফিমেল সার্ভেন্ট আসেনি, সো তুমি যদি চাও ফিতে লাগাতে আমি হেল্প করতে পারি, বাট ডোন্ট ওয়ারি, আমার চোখ কাপড় দিয়ে বাঁধা থাকবে। ঐশী হতবাক হয়ে তাকিয়ে রইল জুভানের দিকে। ঠোঁট কামড়ে চিন্তা করল কিছুক্ষণ। ঐশী হতবাক হয়ে তাকিয়ে রইল জুভানের দিকে। ঠোঁট কামড়ে চিন্তা করল কিছুক্ষণ। জুভান প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে ঐশীর দিকে। ঐশীকে কাছুমাছু করতে দেখে জুভান ছোট্ট করে এক নিঃশ্বাস ফেলে বলল, প্রেশার নিতে হবে না, তুমি না চাইলে দরকার নেই, রেস্ট নাও, আমি আসছি। জুভান মুখ ঘুরিয়ে চলে যেতে নিলে ঐশী পেছন থেকে ডাক দেয়, কালো রুমাল আছে আমার কাছে। জুভান হেসে ফেলল। পিছন ফিরে আবারও এগিয়ে গেল ঐশীর দিকে। ঐশীর দিকে হাত বাড়িয়ে বলল, রুমাল? ঐশী কোথা থেকে খুঁজে একটা কালো রঙের রুমাল জুভানের হাতে এনে দিল। জুভান ঐশীর দিকে কেমন করে যেন তাকালো। সেই চাহনি লক্ষ্য করতেই ঐশীর বুক যেন কেমন করে উঠল। মুখ ঘুরিয়ে আয়নার দিকে তাকালো ও। জুভান নিচের চোখে রুমাল বেঁধে ঐশীর পিছনে দাঁড়ালো। ঐশী পিছনের চুলগুলো সামনে এনে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। জুভান চোখ বন্ধ অবস্থায় জামার ফিতে ধরে নিচের দিকে টান দিল। এতে ঐশী জুভানের দিকে কিছুটা পিছিয়ে গেল, তবে এখনো তাদের মধ্যে কয়েক ইঞ্চি দূরত্ব। জুভান ঠোঁটে হাসি বজায় রেখে ঐশীর ফিতে আলতো হাতে বেঁধে দিতে লাগলো। আর ঐশী, সে তো মুগ্ধ চোখে জুভানের দিকে তাকিয়ে আছে। এই ছেলেটা তো সুন্দর কেন? তার প্রত্যেক আচরণ ঐশীকে ওর দিকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ঐশী জুভানের বন্ধ চোখের দিকে তাকিয়ে এক নিঃশ্বাস ফেলল। বিড়বিড় করে বলল, উফ, এই মির্জাকে সর্বস্থানই মারাত্মক লাগে। ও মেয়ে হয়েও তার মতন এতটা সুন্দর না। জুভান ঐশীর ফিতে বাঁধা শেষ হলে চোখ থেকে রুমাল খুলে দেয়। ঐশী ততক্ষণে শরীরে ওড়না জড়িয়েছে। জুভান ঐশীর দিকে রুমালটা এগিয়ে দিয়ে বলল, তোমার রুমাল? ঐশী রুমাল হাতে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে উদ্যত হলে জুভান পিছন থেকে মাথা উঁচু করে বলে, কাউকে হেল্প করলে তাকে ভদ্রতা স্বরূপ থ্যাঙ্কস জানাতে হয়।
কেউ হয়তো সেটা ভুলে গেছে। ঐশী মৃদু হাসল, তবে মুখে কাঠিন্য ভাব এনে পিছন ফিরল, বলল, আমি কিন্তু তাকে হেল্প করতে বলিনি। তাহলে থ্যাঙ্কস কিসের জন্য? জুভান মাথা চুলকিয়ে বলল, তবে সে হেল্প তো করেছে, হেল্প তো হেল্পই হয়, তাই না? ঐশী ব্যাগে হাত দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। ব্যাগে কি একটা খুঁজতে খুঁজতে বলল, যেচে হেল্প করার জন্য ধন্যবাদ। এবার ঠিক আছে? জুভান মুচকি হাসল, ঘড়ি দেখতে দেখতে বলল, ফাইন, ডাইনিং টেবিলে দেখা হচ্ছে, রেস্ট নাও আপাতত। ঐশী সাই দিল। জুভান রুম থেকে বেরিয়ে যেতে যে একবার ঐশীর দিকে তাকালো। মেয়েটি কি অদ্ভুত, সব সময় নিজের ব্যক্তিত্ব বজায় রেখে চলবে। ইন্টারেস্টিং। রুমে বসে আছে প্রায় অনেকক্ষণ হলো। ঐশী বেডে গা এলিয়ে দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। আজ যা হয়েছে তা একদমই ভালো হয়নি। নেশা না করলে ছেলেগুলো তার শরীর স্পর্শ করা তো দূরের কথা, কাঁচ পর্যন্ত ঘেঁষতে পারত না। কিন্তু ও নেশা কখন করলো? একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, তাতেই এত? ঐশী বুঝতে পারলো সেটা সাধারণ কোনো কোল্ড ড্রিঙ্কস ছিল না, নিশ্চয়ই ওতে কিছু নেশাদ্রব্য মেশানো ছিল। ঐশী সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবল, আজ জুভান স্যার ওদের মারতে মারতে কিছু একটা বলেছিল। সে স্পষ্ট শুনতে পায়নি, মাথা ঘুরছিল, কান ভন ভন করছিল। তখন একবার মাথা ঘুরে পড়ে যেতে নিলে সামলে নিয়েছিল নিজেকে। কিন্তু কি বলেছিলেন জুভান স্যার? ঐশী কোনো উত্তর পেল না। একটু পর একজন সার্ভেন্ট এসে ঐশীকে খাবারের জন্য ডেকে গেল। ঐশী ওড়না গায়ে দিয়ে বেড থেকে উঠে মেসেজ বেজে উঠল তার ফোনে। ভ্রু কুচকে বালিশের নিচ থেকে ফোন হাতে নিয়ে স্ক্রিন অন করল। জলজল করে উঠছে একটা নাম্বার। নাম্বারের ঠিক নিচে লেখা, ড্রিমস ক্যাফে, বিকেল 5টায়। ঐশী ফোন হাতে নিয়ে মেসেজ টাইপ করলো। ওকে, আই উইল বি দেয়ার। ফিরতে বার্তা পাঠিয়ে ঐশী বেশ কিছুক্ষণ চিন্তা করল। তারপর ফোন আবার বেডের উপর রেখে পা বাড়ালো ডাইনিং টেবিলের উদ্দেশ্যে। খাবারের টেবিলের চারিদিকে কয়েকজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে, তারা খাবার সার্ভ করছে। ঐশী মাথা নিচু করে আনমনে খেয়েই যাচ্ছে। জুভান খাবার খাওয়ার মাঝখানে একবার ঐশীর দিকে তাকালো। ঐশীর মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা চিন্তা করছে ও, কিন্তু জুভান এসব নিয়ে খুব একটা ঘাটল না ওকে। জুভান খাবার মেখে বলল, রাতে ওই রুমে ঘুমিয়ে যাও, কোনো দরকার হলে সার্ভেন্টকে কল দেবে। খাবার খাওয়ার মাঝখানে ঐশী মাথা উঠিয়ে বলল, আমি এখন চলে যাব বাসায়। জুভান হতভম্ব, বিস্ময় নিয়ে বলল, এক রাতে? সেদিন রাতে কি হয়েছিল ভুলে গেছো, নাকি মনে করিয়ে দিতে হবে? কোনটা? দাঁতে দাঁত চেপে বলল জুভান। ঐশী সেসব হাওয়ায় উড়িয়ে দিয়ে বলল, আগের আমি আর এখনের ঐশীর মধ্যে অনেক তফাৎ স্যার। দুটো সত্তাকে একসাথে গুলিয়ে ফেলবেন না। জুভান ঘাড় কাত করে ঐশীর দিকে তাকালো। ভীষণ জেদি মেয়েটা, কিন্তু জুভান জানে ভীষণ জেদি মেয়েটা, কিন্তু জুভান জানে ঐশী নিরাপদেই বাড়িতে পৌঁছে যাবে। তবুও সে ড্রাইভারকে ডেকে বলল, ওকে বাসায় পৌঁছে দেবে, বাট সেফলি, ওকে? ড্রাইভার মাথা নেড়ে সাই দিল। ঐশী একথা শুনে তাড়াহুড়ো করে বলল, না না, গাড়ি লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। জুভান ড্রাইভারকে হাত নাড়িয়ে চলে যেতে বলে ঐশীর দিকে তাকালো। তারপর ঐশীর দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলল, হ্যাঁ আমি জানি আপনি অনেক সাহসী আর স্বনির্ভর, বাট ইটস মাই অর্ডার অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো দিস। জুভান তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকালো। জুভান রেগে যাচ্ছে, তাই ঐশী আর কথা বাড়ালো না। ড্রিমস ক্যাফে জায়গাটা নিচতলায় অনেক ভিড় হলেও ছাদে একদম শুনশান নীরব বলা যায়। ঐশী মুখে মাস্ক পরে চোখে বিরাট সানগ্লাস পরে বসে আছে একটা চেয়ারে, মুখ ঘুরিয়ে বারবার আশপাশটায় তাকাচ্ছে। কোথাও সেই অজ্ঞাত লোকের টিকিটারও খোঁজ নেই। একটু পর ঐশীর সামনের চেয়ারে একটা ছেলে হন্ততন্ত হয়ে বসে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, সরি, খুব জ্যাম ছিল রাস্তায়, তাই দেরি হলো। আই অ্যাম এক্সট্রিমলি সরি। ঐশী ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকালো। বয়সে ঐশীর বড় হবে, এক কথায় ভালো সুরতের বলা যায়। এই ছেলের ওর মতো মেয়ের সাথে কি দরকার থাকতে পারে? কি নেবে তুমি, টি আর কফি ওর এনিথিং এলস? ঐশী ভরাট গলায় বলল, আমরা এখানে খুনের ব্যাপারে কথা বলতে এসেছি, ফোস গল্প করতে নয়। সোজা কাজের কথা আসো। ছেলেটা কিছু সময় ঐশীর গম্ভীর মুখের দিকে তাকিয়ে হুট করে হেসে দিল। ঐশী হতবাক হয়ে চেয়ে রইল তার দিকে। ছেলেটা হাসি থামিয়ে বলল, ইউ আর সো মিন, ইউ নো বাই দ্য ওয়ে আই অ্যাম অনল। যে অনল মানে আগুন, আমি সেই অনল। ঐশী ছেলেটার এই চাঞ্চল্যে বিরক্ত হলো, বলল, আমার কোনো আগুন ফাগুনের ইন্টারেস্ট নেই। কি বলতে এসছো তাই বলো, অযথা কথা বাড়িয়ে লাভ নেই। ঐশীর কথা শুনে হুট করেই ছেলেটা সিরিয়াস হয়ে গেল। বেশ কিছু সময় নীরব থেকে থমথমে গলায় বলল, কেন খুন করছো তন্ময় ভাইকে?
তন্ময় ভাই। ঐশী শব্দটা শুনে ভরকে গেল কিছুটা, কিন্তু বাইরে যথাসম্ভব স্বাভাবিক থাকার ভান করে বলল, এত কিছু যেহেতু জানতে পেরে গেছো, তাহলে খুন করার কারণটাও খুঁজে বের করো। তাও জানি। ঐশী ঘেমে উঠল। এই ছেলেটা কে? ওর সম্বন্ধে এত কিছু কি করে জানে? ঐশী টেবিলে হাত ভাঁজ করে বসলো, ভ্রুয়ে ভাঁজ ফেলে বলল, তা কি জানো তুমি?